খুব জোরে জোরে পা চালাচ্ছে রমেন। যে করেই হোক শেষ ট্রেনটা তাকে ধরতেই হবে, নইলে এই অজপাড়াগাঁ স্টেশনে সারা রাত না তাকে একাই কাটাতে হয়। হাতঘড়ির দিকে তাকিয়ে একবার সময়টা দেখে নিল সে। শেষ ট্রেন আসতে এখনও মিনিট 5 বাকি। আশা করা যায় ঠিক সময়ের মধ্যেই স্টেশনে পৌঁছে যাবে সে। এক প্রকার দৌড়তে দৌড়তে রঘুনাথপুর স্টেশনে এসে পৌঁছয় রমেন। না, এখনও ট্রেন এসে পৌঁছয়নি। তার মানে তাকে আর রাতটা এখানে কাটাতে হবে না। কিন্তু টিকিট কাউন্টারের কাছে আসতেই একটা জটলা দেখতে পায় রমেন। স্টেশন মাস্টারই বোধ হয়। তাকে ঘিরে বেশ কিছুজন লোক হই হট্টগোল করছে। আরে কি হলো কেসটা? দেখতে হবে তো। আচ্ছা বলছি, শেষ ট্রেন এখনো যায়নি তো? আরে মশাই, ট্রেনের কথা ছাড়ুন এখন। আজকের কোনো ট্রেনই চলবে না আর। তার মানে কেন? আর বলবেন না মশাই, এই স্টেশন পেরিয়ে বল্লভপুর লাইনে একটা খাল রয়েছে, তার ওপর যে রেল পৃষ্ঠটা আছে না, ওইখানে একটা কাটা পড়েছে আজ সন্ধ্যে 6টার ট্রেনে। এই এখন লাশ নিয়ে যাওয়া হচ্ছে, তারপর কখন ট্রেন চলবে জানা নেই। সে কি মশাই, তাহলে কি হবে? তাহলে আবার কি, কালকে সকালের আগে আর কোনো ট্রেন চলবে না। এই আপনারা একটু সাইড দিন, সাইড দিন তো। স্টেশন মাস্টার সবাইকে সরিয়ে একটু ফাঁকা মতো জায়গা বের করল। রমেন স্পষ্ট দেখতে পেল একটা স্ট্রেচারে করে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ছোটবেলা থেকেই রক্তারক্তি একদম সহ্য হয় না রমেনের, তাই ঘাড় ঘুরিয়ে নিল সে। না চাইতেও দেখতে পেল লোকটার পরনে লাল জামা রক্তে আরও রাঙা হয়ে উঠেছে। তার হাত ঘড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে, তাতে সময় দেখাচ্ছে 1:30। কিন্তু এখন তো সবে 9টা বাজে, তাহলে ওই হাত ঘড়িটায় 1:30 কেন দেখালো? নিশ্চয়ই খারাপ হয়ে গেছে। নিজেকে মনে মনে বোঝালো রমেন। একটু দূরে গিয়ে একটা বেঞ্চির ওপর ধপ করে গিয়ে বসে পড়ল সে। ততক্ষণে স্টেশন ফাঁকা হতে শুরু করেছে, যে যার নিজের বাড়িতে ফিরে যেতে শুরু করেছে। কিন্তু তার তো কোথাও যাওয়ার নেই। এখানে এসেছিল একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, এখন তো সেখানেও ফিরে যাওয়ার আর জো নেই। আজ রাতটা বোধহয় এই স্টেশনেই বসে বসে কাটাতে হবে। এ কথা সে কথা ভাবতে ভাবতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। ঘুম ভাঙল একটা অস্পষ্ট আওয়াজে। বাবু, ও বাবু, কিছু খেতে দেবেন? কাল থেকে কিছু পেটে পড়েনি। আওয়াজ লক্ষ্য করে সেদিকে তাকাতেই রমেন দেখতে পেল কম্বল মুড়ি দিয়ে একটা লোক জুবুথুবু হয়ে বসে রয়েছে, হাতে একটা ফাঁকা বাটি ধরা। আমার নিজেরই এখন খাওয়ার মতো কিছু নেই, তোমাকেই বা দেবো কোত্থেকে? একটু দেখুন না বাবু, দেখুন না, নিশ্চয়ই কিছু না কিছু আছে বাবু। আরে বললাম তো তোমায় তেমন কিছু নেই, এখন এখান থেকে যাও, বিরক্ত করো না। লোকটা তবুও নড়ল না, চুপ করে ওই একই জায়গায় বসে রইল। উফ, আরে আচ্ছা ঢ্যাঁটা লোক তো তুমি, এই যাও না এখান থেকে। তাও লোকটা নড়ল না দেখে সে নিজেই উঠে গিয়ে পাশের আরেকটা বেঞ্চিতে গিয়ে বসল। কিছুক্ষণ পর সেই লোকটা আবার তার সামনে এসে বলল, ও বাবু, দেন না দুটি খেতে, কাল থেকে কিচ্ছু পেটে পড়েনি। আচ্ছা ঝামেলায় পড়লাম তো, সারা রাত এই অদ্ভুত লোকটার সাথে কাটাতে হবে। হ্যাঁ, কি করে এর থেকে বিজু যারা এই তুমি এখান থেকে যাবে, না গেলে কিন্তু আমি পুলিশ ডাকছি। পুলিশের নাম শুনেই হোক বা তার চিৎকারেই হোক সেই লোক পিছু হটল, তারপর বেরিয়ে গেল স্টেশন চত্বর থেকে। যা বাবা, পুলিশের নাম শুনে লোকটা পালিয়ে গেল। লোকটা নির্ঘাত চোর চিটিংবাজ কিছু একটা হবে। না বাবা, এখন আর ঘুমবো না। যদি ঘুমের মধ্যে লোকটা আমার সব কিছু চুরি করে নিয়ে চলে যায় তাহলে ব্যাস। না বাবা, এইসব লোকেদের একদম বিশ্বাস নেই, যে কোনো সময় অঘটন করতে পারে। এক প্রকার জোর করেই জেগে থাকল সে।
কিন্তু ঘুমোবো না ভাবলেই কি না ঘুমিয়ে থাকা যায়? কিছুক্ষণ পর আবার ঘুমের দেশে পাড়ি দিল সে। হঠাৎ একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল তার। মনে হলো দূর থেকে কেউ তার উপর নজর রাখছে। চারপাশটা একবার ভালো করে দেখে নিল সে। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখল রাত 1টা বাজে। চারিদিকে তাকাতে তাকাতে দূরের টিকিট কাউন্টারটার দিকে চোখ পড়তেই চমকে উঠল সে। সেই লোকটা তো যায়নি, এ তো আচ্ছা জ্বালা। 7-5 না ভেবেই সে চিৎকার করে উঠল। ও দাদু, বলছি বিশ্বাস করো আমার কাছে কিন্তু দামি জিনিসপত্র তেমন কিছু নেই, তাই চুরি করে তোমার তেমন কিছু লাভ হবে না কিন্তু। লোকটা এবার তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। লোকটার হাতে ওটা কি? একটা ছুরি। বিশ্বাস করো, প্রচণ্ড গরিব ঘরের সন্তান আমি, আমাকে মেরে তোমার কিন্তু কিচ্ছু লাভ হবে না। এই 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 অজপাড়াগায় একটা বিয়ে বাড়ি খেতে এসেছিলাম আমি। এই কথা শুনে লোকটা একবার থমকে দাঁড়ালো, তারপর দৌড়তে শুরু করলো তার উদ্দেশ্যে। এই শালা নিশ্চয়ই পাগল, নইলে আমার কাছে কিছু নেই জেনেও তেড়ে আসছে কেন? আরে উপায়ন্তর না পেয়ে রমেনও ছুটতে শুরু করে। পেছন ফিরে তাকিয়ে দেখে লোকটা সমান তালে তার পেছনে দৌড়চ্ছে, হাতে লক লক করছে সেই ছুরিটা। রমেন আর পেছন ফিরে না তাকিয়ে রুদ্ধশ্বাসে দৌড়তে থাকে। সামনেই তো প্ল্যাটফর্ম শেষ হয়ে গেছে, এবার কি হবে? আরে কি, রেল লাইনের ওপর দিয়ে দৌড়তে হবে এখন। রমেন এক লাফে রেল লাইনের ওপর ঝাঁপ দিয়ে দৌড়তে শুরু করে। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সে সামনেই একটা টানেলের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। পেছনে সেই পাগলটা এখনও দৌড়চ্ছে। উপায়ন্তর না পেয়ে রমেন সেই টানেলের ভেতর দিয়ে দৌড়তে থাকে। টানেলের বাইরে বেরোনোর পরই পেছন ঘুরে তাকিয়ে লোকটাকে আর দেখতে পায় না সে। যাক বাবা, লোকটা পিছু ছাড়ল। ও, এই কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। এখন কি হবে? এখন তো আর ওখানে ফিরে যাওয়া যাবে না। ওই পাগল নিশ্চয়ই আমার জন্য ওখানে অপেক্ষা করছে। নিশ্চয়ই আমার সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। সেই যাগ্গে নিজে তো আগে বাঁচি। এ কথা ভেবে সে রঘুনাথপুরের উল্টো দিকে হাঁটা শুরু করে। হঠাৎ দূরে একটা ট্রেনের আওয়াজ সে শুনতে পায়। তার মানে ট্রেন চালু হয়ে গেছে। এই ট্রেন আমি ধরতেই হবে আমাকে। এই ভৌতিক স্টেশনে আর না। ট্রেনের আওয়াজ লক্ষ্য করে সে দৌড়তে শুরু করে। কিন্তু এ কি, ট্রেনের আওয়াজটা হঠাৎ এত কাছ থেকে আসছে কিভাবে? পেছন ঘুরে তাকাতেই চমকে ওঠে সে। ট্রেনটা তো ঠিক তার পেছনেই চলে এসেছে। আর দৌড়তে পারল না সে। দ্রুত গতি সম্পন্ন সেই ট্রেন প্রবল বিক্রমে হর্ন বাজাতে বাজাতে তার উপর দিয়ে চলে গেল। ট্রেনের ধাক্কায় ছিন্ন বিচ্ছিন্ন রমেনের দেহটা ছিটকে পড়ল রেল লাইনের পাশেই আধবোজা খালের ওপর। খালের ওপরের রেল ব্রিজ পেরিয়ে কিছুটা দূরে একটা ব্রেক কষে ট্রেনটা দাঁড়িয়ে গেল। লোকজন ট্রেন থেকে নেমে জড়ো হলো তার লাশটার চারপাশে। তার পরনের লাল জামাটা রক্তে তখন রাঙা, আর ঘড়িতে বাজছে রাত 1:30।